নীতি নৈতিকতা আদর্শের কথা আগে আমরা শিখতাম, যেটা শিশু শিক্ষায় বর্ণিত ছিল। সেই জিনিসগুলো না আসলে 31 দফা বাস্তবায়নটা কঠিন হয়ে যায় বলে মনে করি। এটা আলোচনায় থাকবে কিনা, বিষয়ভিত্তিক যোগ হবে কিনা প্রাইমারি বা হাই স্কুলে। ধন্যবাদ। বাবুল, এটা কি আপনি আমার কাছে জানতে চাইলেন? আচ্ছা, ভাই মাইকটা ওনার কাছে দেন আবার। জি প্রিয় নেতা। আচ্ছা আচ্ছা, আপনি যেটা বলেছেন যে স্কুল পাঠ্যক্রম, এই বইগুলোতে স্কুলের যে সিলেবাস বিভিন্ন ক্লাসের, এগুলোতে আমাদের সামাজিক পারিবারিক কতগুলো ভ্যালুজ আছে আমরা যেগুলো ছোটবেলায় শিখেছি, এই বিষয়গুলো এখন হয়তো নেই, বাট এই বিষয়গুলো আমরা আবার ওখানে দেব কিনা, এটাই নাকি প্রশ্ন? আচ্ছা, আমি মনে করি আপনি একদম খুব একটা সঠিক পরামর্শ দিয়েছেন। আমাদের বাংলাদেশের সামাজিকভাবে ঐতিহ্য, কৃষ্টি, কালচার এবং পারিবারিকভাবে কতগুলো বিষয় আছে, যেই বিষয়গুলো যেভাবেই হোক অনেকদিন ধরে আমরা খেয়াল করছি যে এই বিষয়গুলো কেমন যেন একটু অ্যাবসেন্ট। তো আমি মনে করি যে আমাদের হাতে ইনশাল্লাহ সুযোগ আসলে, আল্লাহর মতে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে, শুধু পাঠ্য বই বা এইসব সিলেবাসের মধ্যেই নেই, বরং আগে আমরা ছোটবেলায় দেখতাম যে টেলিভিশনের মাধ্যমে ছোট ছোট ডকুমেন্ট তৈরি করা হতো। এই ডকুমেন্টগুলো বিভিন্ন সময় দেখাতে হতো যে ঠিক আছে, বড়দেরকে দেখলে সালাম দিতে হবে, বড়দেরকে দেখলে উঠে দাঁড়াতে হবে, কেউ বিপদে পড়লে সাহায্য করতে হবে, অসুস্থ কেউ থাকলে তার জন্য চেয়ারটা ছেড়ে দিতে হবে। এই যে এরকম ছোট ছোট ভ্যালুস গুলো, এগুলোর উপরে ছোট 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 ডকুমেন্টারি বা ছোট ছোট ভিডিও নির্মাণ করে আমি মনে করি এগুলা অনবরত দেখানো উচিত। আপনার এই পরামর্শটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুবই জরুরি বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রশ্ন করার আহ্বান জানাচ্ছি মোহাম্মদ জাকির হোসেন দলু, সাধারণ সম্পাদক, বীরগঞ্জ উপজেলা বিএনপি। তো আমি একটি শোক সংবাদ দিচ্ছি। মুন্নাফ মুকুল, সভাপতি, সাবেক যুবদল, তার ছেলেটি মারা গিয়েছেন দুর্ঘটনায় ঢাকাতে। তার জানাজা আগামীকাল দুপুর 2টা 20 মিনিটে। আপনারা দয়া করে সকলেই অংশগ্রহণ করবেন। ধন্যবাদ। বীরগঞ্জ থেকে কি নাম? জাকির হোসেন ধনু। আচ্ছা, জাকির হোসেন ধনু, সাধারণ সম্পাদক, বীরগঞ্জ উপজেলা বিএনপি। হ্যাঁ, বলেন। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। আজ বড় নেতারা ফ্যাসিস্ট হাসিনার নেতাদের ব্যবসাগুলো দেখছেন। হাসিনার দর্শকদের সাথে হাত মিলিয়ে তার কুটি, তার এটি কিভাবে আপনি দেখছেন? আমি বুঝিনি আপনার প্রশ্নটা। আর আমরা জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে চাই। আজ বড় নেতারা ফ্যাসিস্ট হাসিনার নেতাদের ব্যবসাগুলো দেখছেন। হাসিনার দশরের সাথে হাত মিলিয়ে আর এইটি কিভাবে আপনি দেখছেন? দেখুন, একটি দেশ রাষ্ট্র যখন চলে, রাষ্ট্র আইন কানুন দিয়ে চলে। একটি রাষ্ট্র তো ইমোশনের উপরে চলতে পারে না। কেউ যদি কোনো অন্যায্য কিছু করে, কেউ যদি কোনো আইন বহির্ভূত কিছু করে, সেখানে দেশের বা রাষ্ট্রের আইন আছে, আইন অনুযায়ী সবকিছু ব্যবস্থা হবে। সেটা কে কি সেই বিচারে আমরা যাব না, আমরা আইনের দৃষ্টিতে যাব। আইন কি বলে সেভাবে যাব, সে যেই ব্যক্তি হোক না কেন। ঠিক আছে। এ পর্যায়ে মোস্তাক আহমেদ চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক, ফুলবাড়ী উপজেলা বিএনপি। মোস্তাক আহমেদ চৌধুরী খোকন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান, আমাদের নেতা, প্রিয় নেতা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি দিনাজপুর ফুলবাড়ী উপজেলা বিএনপির সেক্রেটারি মোস্তাক আহমেদ চৌধুরী খোকন। ওকে খোকন, আমার প্রশ্ন হলো, দিনাজপুর জেলা আমাদের সারা বাংলাদেশে একটি পরিচিত নাম, ধানের জেলা।
দিনাজপুর জেলা কাটারি ভোগের চাউলের জন্য বিখ্যাত, সুগন্ধি চাল উৎপাদনের প্রধান জেলা। বিশ্বব্যাপী এই চালের বিপণন ও জনপ্রিয় করার ক্ষেত্রে আপনি কি কি পদক্ষেপ নেবেন, কি কি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন? আচ্ছা, প্রিয় নেতা, একটা খুব ভালো একটা প্রশ্ন আপনি করেছেন বা আপনার একটা জিজ্ঞাসা আছে। আহ, আপনার আমি এই যে এখন যুক্তরাজ্যে আছি, আমরা যখন বাজার সদাই করতে যাই, চাল ডাল কিনতে যাই, অধিকাংশ জায়গায় যেটা দেখি এখানে বাজার ঘাটে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে হয় পাকিস্তানি অথবা ইন্ডিয়ান চাল পাওয়া যায়, বাসমতি চাল পাওয়া যায় বিভিন্ন নামে, ব্র্যান্ড বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম, বাট ইন্ডিয়ান বা বাসমতি পাকিস্তানি বাসমতি চাল পাওয়া যায়। কিছু কিছু দোকান আছে, বাংলাদেশি কিছু কিছু স্টোরস আছে যেখানে দিনাজপুরের কাঠারিভোগ বা চিনিগুড়া চাল পাওয়া যায়, বাট সেটা তুলনামূলক কম, মানে সংখ্যায় কম পাওয়া যায়, আসছে কিছু কিছু। এখন এটার দুটো কারণ আছে। একটি কারণ হচ্ছে যে প্রোডাকশন আমাদের সেই অনুযায়ী হয় না। আপনি যখন বিদেশে মার্কেটিং করবেন, প্রোডাকশনের পরিমাণটা বাড়াতে হবে। তো কাঠারিভোগ বলেন, চিনিগুড়া বলেন, যেটাই আমাদের এই ফেমাস চালটা, এটার দেশেই এটার প্রোডাকশনটা কম। আমরা যদি প্রোডাকশনটা বাড়াতে পারি তাহলে এক্সপোর্টটাও করা সম্ভব বেশি। যারা এক্সপোর্ট করছেন তারাও উৎসাহ বোধ করবেন। তবে খুব সম্ভবত আমি যতটুকু জানি, দিনাজপুরের সেই আলো বাতাস এবং মাটি, এটার কারণে ওই চালটা যেভাবে হয় অন্য জায়গায় ওই চালটা আবার সেভাবে হবে না, ওই ধানটা আবার সেভাবে ওখানে হবে না অন্য জায়গায়, আপনি যদি অন্য জেলায় নিয়ে যান। এটা একটা সমস্যা আছে। এখন দিনাজপুরের এরিয়া তো আমরা বাড়িয়ে ফেলতে পারবো না, ওই মাটিতে আমরা বাড়িয়ে ফেলতে পারবো না, এটা তো প্রকৃতির দেওয়া। তো এখন চেষ্টা করে আমাদেরকে দেখতে হবে আমরা প্রোডাকশনটা কিভাবে আরো একটু বাড়াতে পারি, যতটুকু ম্যাক্সিমাম বাড়ানো যায়, তাহলে আমার ধারণা এক্সপোর্ট করার জন্য সুবিধা হবে। তবে এই ক্ষেত্রে ধরেন আমাদের যারা এক্সপোর্ট করছে, আমাদের দেশীয় প্রোডাক্ট যারা এক্সপোর্ট করছে, যেমন এই চালটা যারা এক্সপোর্ট করছে, তাদেরকে আমাদের সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে কিছু সহযোগিতা হয়তো দিতে হতে পারে। বাকি কাজটা তারাই করবেন, যারা এক্সপোর্টার বা যারা জিনিসটাকে নিয়ে বিশ্ব দরবারে হাজির হচ্ছে তারাই করবে, কিন্তু তাদেরকে কিছু সহযোগিতা দিতে হবে। এটা শুধু চালের ক্ষেত্রে না, এটা অন্য আরো অনেক কিছু আছে। এটা কম্পিটিশন, বিদেশে তো কম্পিটিশন, আপনি ভালো জিনিসটা তুলনামূলক কম দামে দিতে হবে, কাজে কম্পিটিশনের মাঠে টিকে থাকতে হবে। শুধু চাল না, চালের পাশাপাশি আরো যে সকল প্রোডাক্ট আছে বাংলাদেশের নিজস্ব, যেগুলো উৎপাদন বা নিজস্ব সৃষ্টি, নিজস্ব তৈরি করে, এরকম অনেক কিছুকে আমাদেরকে কিছু কিছু সাপোর্ট দিতে হবে, সহযোগিতা দিতে হবে। যদি আমরা সেসব সহযোগিতা সরকার থেকে দিতে পারি, অবশ্যই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের যারা এন্টারপ্রেনার আছে, আমাদের যারা এই কাজে যারা রফতানি করছেন, তারা অনেক ভালো করতে সক্ষম হবেন। ধন্যবাদ। আমি ঠাকুরগাঁ জেলাকে, আমি কিন্তু চিনিগুলোটাকে খুঁজে খুঁজে বের করি। আমরা কিন্তু দিনাজপুরের চালটাই খাই, কারণ নানা বাড়ি দিনাজপুর যেহেতু, সেই জন্য ওই চালকে অভ্যাস নষ্ট হয়ে গেছে। ধন্যবাদ। এ পর্যায়ে ঠাকুরগাঁ জেলা এনি ভাই। কলেজ প্রস্তুতি করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম লিডার, আমি চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটু বলতে চাই। আমাদের বাংলাদেশের মানুষ বিদেশে যেতে অভ্যস্ত হয়ে পড়েছে, কারণ আমাদের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। বিগত সরকারের সময় আরো বেশি ভেঙে পড়েছে। যেমন আমি এর আগে বলেছিলাম যে ডাক্তারের চেম্বার থেকে রোগী যখন বের হয়, তখন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা সেই প্রেসক্রিপশনের ছবি তুলে, অর্থাৎ ডাক্তারের সঙ্গে যে ওষুধ কোম্পানির কন্ট্রাক্ট আছে সেই ওষুধগুলি বেশি বেশি করে ডাক্তার লিখেছে কিনা। যেমন একটা মানুষের জ্বর হয়েছে, তাকে ডাক্তার প্যারাসিটামল দিয়ে বিদায় করতে পারত, কিন্তু সেটা না করে তার প্যারাসিটামল, অ্যামোক্সিসিলিন, রিল্যাক্সের যত ট্যাবলেট, এরকম 10-20টা ট্যাবলেট বা ক্যাপসুল লিখে দিয়েছে। ফলে মানুষ তার সমস্ত চিকিৎসার যে আস্থা সেটা হারিয়ে ফেলেছে। মানুষ
পার্শ্ববর্তী দেশে যাচ্ছে, বিদেশে যাচ্ছে এবং সর্বশান্ত হয়ে যাচ্ছে, জমি বিক্রি করে চিকিৎসা করছে। এই অপারেশন সহ সকল ক্ষেত্রে এই অবস্থা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের কি পদক্ষেপ আছে আগামী দিনে? আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাই তাহলে আমরা কি পদক্ষেপ নিতে পারি? মাননীয় নেতা, আপনার কাছে সবিনয়ে জানতে চাই। দেখুন, আপনি যেটা বলেছেন এটা 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 কথাটা সঠিক এক অর্থে। আমরা দেখেছি যে এই যে আমাদের পলাতক যে স্বৈরাচার পালিয়ে গেছে যারা, তাদের সময় এই চিকিৎসা ব্যবস্থার ওভারঅল পুরো জিনিসটা দেখলে কেন জানি মনেই হতো যে ইচ্ছাকৃতভাবে তারা এটা করছে এবং ইচ্ছাকৃতভাবে তারা কোনো একটি দেশ বা কোনো একটি কাউকে বিশেষ সুবিধা দিতে চাইছে, অর্থাৎ আমাদের লোকজন ওখানে যাক, আমাদের দেশের ডলারগুলো ওখানে খরচ করুক। এটাই মনে হয়েছে, অনেকের কাছেই মনে হয়েছে, তার মধ্যে আমিও একজন। এর ভিতরে আপনি আরেকটি সমস্যার কথা বললেন, সেই সমস্যাটা সম্পর্কে কম বেশি আমাদের সকলের ধারণা আছে। তো এখন চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে প্রথমেই যেটা আমরা করতে চাইছি, আমাদের প্রথম কাজ হচ্ছে যে মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া যত দ্রুত সম্ভব, যত ম্যাক্সিমাম সম্ভব। একই সাথে দেশে সামগ্রিকভাবে অসুস্থ মানুষের সংখ্যা যাতে কম হয়, অসুস্থ মানুষের সংখ্যা কম হয়। আপনি যেটা বলেছেন যে বিভিন্ন ওষুধ কোম্পানির, এটা হচ্ছে কি ধরেন অভ্যাস বা একটা কোনো কিছুর ব্যাপার। বহু বছরের অভ্যাস তো আপনি 2, 4, 5 বছরে চেঞ্জ করে ফেলতে পারবেন না। খারাপ অভ্যাসগুলো চেঞ্জ করে, মানে খারাপ অভ্যাস মানুষ রপ্ত করে তাড়াতাড়ি, কিন্তু ভালো অভ্যাস রপ্ত করতে সময় লাগে। তো সেই জন্য এটাকে যদি খারাপ ভাবে আপনি দেখেন তাহলে এটাকে চেঞ্জ করতে সময় লাগবে। আমরা যেটা করতে চাইছি এখানে সেটা হচ্ছে যে প্রিভেনশন। নিশ্চয়ই আপনি বোধহয় শব্দটার সাথে পরিচিত আছেন। ইউরোপে এখন যেটা পপুলার হচ্ছে, এই ইউরোপের যে দেশগুলোতে গণতান্ত্রিক দেশ, যেখানে সরকারগুলো মানুষের জন্য কাজ করে, অধিকাংশ দেশেই চিকিৎসা ব্যবস্থা সেই দেশের নাগরিকদের জন্য অথবা যারা বৈধভাবে নাগরিক তাদের জন্য সম্পূর্ণ ফ্রি। মানে সেটা যেই লেভেলেরই চিকিৎসা হোক না কেন, সেটা কারো যদি বাইপাস করতে হয়, হার্ট স্টেন্টিং করতে হয়, সেটাও ফ্রি। যত বড় খরচই হোক না কেন, ক্যান্সারের চিকিৎসা সেটাও ফ্রি। এখন তারপরেও এদের যেটা সমস্যা হচ্ছে, খরচ বাড়ছে, ফলে এইসব দেশের সরকারগুলো বা রাষ্ট্রের জন্য কিন্তু এটা খুব একটা এক্সপেন্সিভ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্য তারা প্রথম এখন যেটা শুরু করেছে প্রিভেনশন, অর্থাৎ তারা মানুষকে সচেতন করছে যে তুমি ভাই এই জিনিসগুলা করো না, এই জিনিসগুলা খাও না, এইভাবে তোমার লাইফস্টাইল হওয়া উচিত, তাহলে তুমি অসুস্থ কম হবে, অসুস্থ হওয়ার পসিবিলিটি তোমার কমে যাবে। কি কি খেলে না খেলে ডায়াবেটিক হবে না, কি কি খেলে না খেলে হার্টের অসুখ হবে না, কি কি খেলে না খেলে কিডনি ভালো থাকবে, লিভার ভালো থাকবে। এই জিনিসগুলা বোঝানোর চেষ্টা করছে তারা, অর্থাৎ অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনার চেষ্টা করছে। আমরাও সেই লক্ষ্যই কাজ করব এবং আমাদেরও সেই পরিকল্পনা আছে। এবং সেই জন্য আপনার নিশ্চয়ই ধারণা আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় গ্রামে গ্রামে পল্লী চিকিৎসক ছিল। একদম গ্রামের দুস্থ গরিব মানুষ, সাধারণ মানুষকে অল্প, যে আপনি বললেন জ্বর হলে প্যারাসিটামল দিতে পারতো, কিন্তু অনেক ওষুধ দিয়ে দিচ্ছে। তো জ্বর হলে একজন পল্লী চিকিৎসক হোক অথবা হেলথ কেয়ারার হোক, সে যখন দেখবে কারো জ্বর হয়েছে, সে ওটাই দিয়ে দিবে। তার ট্রেনিংটা আমরা সেভাবেই দিব। কাজে এরকম ভাবে আমরা মানুষকে সচেতন করতে চাই। এটার মাধ্যমে আমরা অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনতে পারি, সো দ্যাট যারা অসুস্থ হবে, কম সংখ্যক মানুষ যদি অসুস্থ হয়, তারা যখন হাসপাতালে যাবে তারা যেন বেটার সার্ভিস পায়। এখন একজন ডাক্তার যদি 100 জন রোগীকে দেখে, তাহলে সে যেই সার্ভিসটা দিতে পারবে, সে যদি 100-র বদলে 25 জন রোগীকে দেখে, তাহলে সে বেটার সার্ভিস দিতে পারবে। স্বাভাবিকভাবে তার মাথা ঠান্ডা থাকবে, সে অতটা ক্লান্ত হবে না, মনোযোগ বেশি দিতে পারবে রোগীকে, তাই নয় কি? তো আমাদের প্রাইমারি পরিকল্পনা হচ্ছে এটা। আপনাকে বুঝাতে পেরেছি আমি? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সুন্দর করে ধন্যবাদ। বুঝিয়েছেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রশ্ন করবেন আহমেদুর রহমান কাজল, সদস্য, সদর থানা, বিএনপি। আসসালামু আলাইকুম লিডার। জি, আসসালামু আলাইকুম। আপনাকে দেখে ঠিক আছে, দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ, একদম দেখতে পাচ্ছি আপনাকে। আপনাকে সেই তৃণমূল প্রতিনিধি সবার পরে আজকে প্রথম অনেকদিন পরে দেখলাম। আমি আসলে অনেকটা আবেগ আপ্লুত হয়ে গেছি। বেশি কথা বলবো না, আমি বলতে চাচ্ছি স্থানীয় সরকারকে যে স্বশাসিত মানে স্বনির্ভর করার কথা বলা হয়েছে। স্থানীয় সরকারে আসলে কি বলে
স্বনির্ভর করতে গেলে এটার বিস্তারিত যদি বলতে হয়, সেখানে আমাদের পুলিশিং ব্যবস্থা থাকে, যেগুলো পৌরসভা সিটি কর্পোরেশনগুলোতে নেই। এগুলো হয়তো হবে, এগুলো হয়তো আপনার চিন্তার মধ্যে আছে, বিদেশে এটা আছে। মনে করেন রাষ্ট্রনায়ক যদি কোনো একটা শহরে যায়, মানে যে কোনো প্রোগ্রামে আসে, সেই শহরে মেয়র কিংবা চেয়ারম্যান তারা হলো সভাপতিত্ব করে। সে হলো মানে হোস্ট হয়, দলীয় লোকজন হোস্ট হয় না ওখানে, মেয়র যেই দলেরই থাকে সেই হোস্ট হয়। এটা বিদেশে হয়, আপনি এটা ভালো মতো জানেন। কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে স্থানীয় সরকারের যে পৌরসভা সিটি কর্পোরেশনের যে কর্মচারীরা আছেন, তাদের আসলে সারা জীবন চাকরি করে, তাদের বেতনটা ঠিক মতো হয় না এখন বাংলাদেশে, এরকম অবস্থা। আর তাদের পেনশন নেই, তাদের কোনো পেনশন পায় না। এই ব্যাপারে এই যে আমাদের যে মানে স্বনির্ভর স্থানীয় সরকারের কথা বলা হয়েছে আমাদের 21 নম্বর দফায়, সেই ব্যাপারে আপনি একটু যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি মহাসচিব সাহেবকে অনুরোধ করব কাজল যেটা জানতে চেয়েছে, যদি উনি একটু বুঝিয়ে বলতেন আমাদেরকে। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিতে চাই যে আমি আজকে শারীরিকভাবে উপস্থিত থাকতে পারিনি, আমার নিজের শারীরিক অবস্থার কারণে। যেটা আমি ক্ষমা প্রার্থী। আমি ঠাকুরগাঁর আমাদের যারা পার্টিসিপেন্ট আছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। কাজল অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছে। এই প্রশ্নটি আসলে বাস্তবায়নের সঙ্গে জড়িত। আমরা আমাদের যে 21 দফা আছে, সেই 21 দফার মধ্যে স্বায়ত্ত শাসনের, বিশেষ করে আমরা লোকাল গভর্নমেন্টের ব্যাপারে, স্থানীয় সরকারের ব্যাপারে আমাদের যে কমিটমেন্টটা আছে, সেই কমিটমেন্ট ফুলফিল করতে হলে আমাদের সামগ্রিকভাবেই করতে হবে। এবং আমরা শুধুমাত্র জনপ্রতিনিধি নির্বাচন নয়, সেই সঙ্গে যারা বিশেষ করে পৌরসভা লেভেলে যে ইনস্টিটিউশন গুলো সেবা দান করে, সেই ইনস্টিটিউশন গুলোকে আরো শক্তিশালী করা, এবং একই সঙ্গে যারা সেখানে কাজ করছে তাদের কাজের যে মূল্যায়ন, তাদের কাজের অবস্থানটাকে ভালো করা, তারা যেন ভালো বেতন পান, ভালো একটা পরিবেশে কাজ করতে পারেন, তাদের যেটা বলা হয়েছে তাদের পেনশন পাবে কিনা, সেই ব্যবস্থাগুলো অবশ্যই করা হবে বলে আমি বিশ্বাস করি। কারণ এই যারা কাজ করবেন তাদের যদি সঠিকভাবে আমরা কাজ করার পরিবেশ তৈরি করতে না পারি, নিশ্চয়তা দিতে না পারি এবং একটা সিকিউরিটি দিতে না পারি, তাহলে কিন্তু আপনার সেই কাজগুলো আমরা পাবো না। সুতরাং ডেফিনেটলি এই পৌরসভাগুলো শুধু নয়, স্থানীয় সরকারের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে তাদের জন্য যেটা ন্যূনতম যেটা প্রয়োজন ভালো কাজের জন্য এবং তাদের নিরাপত্তার জন্য, সেটাকে নিশ্চিত করা হবে বলে আমি বিশ্বাস করি। জি, ধন্যবাদ মহাসচিব সাহেব। আমি মহাসচিব সাহেবের বক্তব্যের সাথে আরো একটু অ্যাড করি। কাজল, আপনি আপনার প্রশ্নের শুরুতে যেটা বলেছেন যে বিদেশে যখন কোনো সরকার প্রধান বা সরকারের বড় কেউ যখন কোনো এলাকায় যায়, সেখানে যেই এলাকাটাতে যাচ্ছে ওখানে যে স্থানীয় সরকার প্রতিনিধি মূল থাকে, বা আপনি শহর বা ছোট পৌরসভার কথা বলেছেন, তার যে মেয়র থাকে তারা সেখানে তাকে রিসিভ করে। তো হ্যাঁ, এটা করে, অনেক জায়গাতে এটা হয়ে থাকে। আপনি তাহলে এটাও কম বেশি জানেন যে ইউরোপের দেশগুলোতে যেখানে স্থানীয় সরকার ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী, সেখানে ওই স্থানীয় সরকার অর্থাৎ ওই এলাকা তারাই কিন্তু মোটামুটি ভাবে তাদের এলাকার সমস্যার সমাধানগুলো করে। তাদের এলাকার যেসব সমস্যা থাকে, বিভিন্ন লোকাল সমস্যা থাকে, সেটা হসপিটাল হোক, সেটা ক্লাব হোক, সেটা রাস্তাঘাট হোক, সেটা অফিস আদালত হোক, কম বেশি সবকিছু তারা, আইন শৃঙ্খলা সবকিছু তারা নিয়ন্ত্রণ করে। আমাদের দেশে এই প্র্যাকটিসটা গড়ে উঠে নাই। যেভাবেই হোক, যে কোনো কারণে হোক, আমরা কারো দোষ গুণ বিচারে যাইছি না, আমাদের প্র্যাকটিসটাই হয়তো এরকম। এই প্র্যাকটিসটাকে আমাদের ধীরে ধীরে চেঞ্জ করতে হবে। আমরা কারণ কেন্দ্র থেকে অর্থাৎ ঢাকা থেকে সবসময় বোঝা সম্ভব না যে এই এলাকার মানুষের জন্য কতটুকু কোনটা ভালো হবে। এই এলাকার মানুষই, কোন একটা পার্টিকুলার এলাকা, ওই এলাকার মানুষই সেই তার সমস্যাটা সকলে বসে সহজে সেটাকে সলভ করতে পারবে। তো সেই জন্য আমরা যত বেশি স্থানীয় সরকার পর্যায়ে জবাবদিহিতা তৈরি করতে সক্ষম হব, তত বেশি আমরা তত দ্রুততার সাথে কিন্তু সমস্যাগুলো অনেক কমিয়ে নিয়ে আসতে সক্ষম হব। সব সমস্যা হয়তো সমাধান হবে না, কিন্তু অনেক সমস্যাই
কমিয়ে নিয়ে আসতে সক্ষম হব। হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ভালো করা, স্কুলে ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থা ভালো করা, স্কুলে বাচ্চাদের টিফিন ব্যবস্থা থাকলে সেটি ভালো করা, এরকম বিভিন্ন এলাকার আইন শৃঙ্খলার ব্যাপারে উন্নত করা, বিভিন্ন সামাজিক যেগুলো সমস্যা থাকে সকলে মিলে বসে কেন সমস্যাগুলো আছে, কিভাবে সমস্যাগুলোর সমাধান করা যায়। অর্থাৎ আমরা সবসময় যেই কথাটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে এই যে নির্বাচন ব্যবস্থা যেমনই হোক, যেটাই হোক, কিন্তু নির্বাচন ব্যবস্থাটাকে আমাদের চালু রাখতে হবে। আমরা নির্বাচন ব্যবস্থা যত বেশি চালু রাখতে পারবো, অর্থাৎ মানুষ গিয়ে ভোট দিতে পারবে, নিরপেক্ষ স্বচ্ছ ভোট হতে হবে, যত বেশি ভোটের ব্যবস্থাটা আমরা চালু রাখতে পারবো জবাবদিহিতা তত বেশি তৈরি হবে, এবং জবাবদিহিতা যত বেশি তৈরি হবে তখন কিন্তু যারা দায়িত্বে থাকবে তারা বাধ্য থাকবে কোন একটি সমস্যা হলে সেটা যদি ঠিকভাবে তারা কাজ না করে মানুষের কাছে জবাব দিতে বাধ্য থাকবে। কারণ সেই লোকটি তখন জানবে যে 2 বছর পরে হোক 5 বছর পরে হোক আমাকে আবার ভোটের ফেস করতে হবে, আবার মানুষকে পাবলিককে ফেস করতে হবে। কাজে ভাই আমি এখন সময় আছে, এখন যতটুকু পরে আমি ঠিকঠাক ভাবে কাজ করি। অর্থাৎ এই জবাবদিহিতাটা আমাদের তৈরি করতে হবে। এই জবাবদিহিতাটা ছিল না বিশেষ করে গত 15 বছর, এবং সেই জন্যই এত লুটপাট, এত অপশাসন, এত দুঃশাসন হয়েছে। কাজেই আপনি যেটা প্রশ্ন করছেন দুটো ভাগ ছিল বোধহয়, যতটুকু আমি বুঝেছি। একটা হচ্ছে যে যারা কাজ করছে লোকাল প্রশাসনে তাদের কিছু সুবিধা অসুবিধার বিষয়, আরেকটি হচ্ছে জনগণের ওভারঅল যে চ্যাপ্টারটি। আমরা যদি যেটা মূল দায়িত্ব স্থানীয় সরকার প্রশাসনের, যেটা হচ্ছে যে এলাকার সমস্যার সমাধানগুলো করা, দেখা, উঠা বসা, মানুষের বিপদ আপদ দেখা, যখন এই জিনিসগুলো আস্তে আস্তে সেটেল হয়ে আসবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি যেটা মূল সমস্যার কথা বলেছেন যে যারা ওখানে কাজ করছে তাদের সুবিধা অসুবিধা, সেটাও আস্তে আস্তে সেটেল হয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। প্রশ্ন করবেন ঠাকুরগাঁ মহিলা দলের জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাব তারেক রহমান, মাননীয় মহাসচিব স্যার, সম্মানিত উপস্থিতি, আমার প্রশ্ন হচ্ছে 24 দফা নিয়ে। এখানে লেখা হয়েছে নারীর মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ। নারী ক্ষমতায়নের সূচকে এখনো নিম্নমুখী। আমরা জানি বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, কিন্তু অর্ধেক জনগোষ্ঠী নারী থাকা সত্ত্বেও কিন্তু আমরা শুধু কি সংরক্ষিত নারী আসনটাতে থাকবো? এখানে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে বলা হয়েছে ক্রমবর্ধমান অনুসারে। তো বলতে চাচ্ছি যে ক্রমবর্ধমান অনুসারে শুধু নারীতেই সংশ্লিষ্ট কেন? আবার 33% মূল দলে আমরা অংশগ্রহণ বাস্তবায়ন কতদিনে হবে? এবং নারী প্রতিনিধিত্ব যদি না বাড়ানো হয়, কারণ নারীরা কিন্তু অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই বলতে চাই যে সুনির্দিষ্টভাবে নারী প্রতিনিধিত্ব কত পার্সেন্ট বাড়ানো হবে, এটাই আমার প্রশ্ন। তাহলে আমরা নারীরা উজ্জীবিত হব রাজনীতির মাঠে। বাংলাদেশের সর্বস্তরে আমরা রাজনীতি করতে চাই, আমরা জনপ্রতিনিধিত্ব করতে চাই। আমরা আমাদের সুনির্দিষ্টভাবে আমাদের এটাকে আমরা সুনির্দিষ্টভাবে জানতে চাই যে আমাদের কতদূর অংশগ্রহণ। কারণ এভাবে অনিশ্চিতভাবে আমরা নারী নেতৃত্ব দিয়ে আসছি। আপনি দেখেছেন 17 বছরের নারীরা আমরা কত নির্যাতিত হয়েছি। ঠাকুরগাঁ জেলা মহিলা দল আমরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। কেন্দ্র থেকে প্রতিটা তৃণমূল নারীরা আমরা সেভাবেই অংশগ্রহণ করেছি। আমি নিজেও মামলার আসামি। প্রশ্ন হয়ে গেছে। পারবেন, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ আপনাকে। এখন বিষয় হচ্ছে যে আপনি জানতে চেয়েছেন যে নারীদের ক্ষমতায়নের জন্য কি কি করা উচিত বা কি কি করা যায়, কেন করা হচ্ছে না, এরকম আপনার মোটামুটি এই প্রশ্নটা। আপনি সংসদের আসন সংখ্যার কথা বলেছেন যে আপনারা কি শুধু সংরক্ষিত আসনেই থাকবেন কিনা। প্রথমত হচ্ছে এখন যেটি 50টি আসন আছে, এটি আমরা প্রস্তাব করেছি যে এটি আমরা 50 থেকে 100-তে নিতে চাই। আচ্ছা, এখন আপনি যদি লজিক্যালি দেখেন এই যে 100টি হবে, এই 100টি আসনের মধ্যে কিন্তু হয়তোবা যে কোনো একটাতে আপনি যেতে পারেন, আমি কিন্তু পারবো না।
ওই আসনে নারী হিসেবে আপনি পারবেন, আমি কিন্তু ওখানে পারবো না একজন পুরুষ হিসেবে। কিন্তু এই 100টার বাইরে যে আরো 300টা আসন আছে, সেখানে আমি পারবো, সেখানে আপনিও পারবেন একজন নারী হিসাবে। অর্থাৎ আপনার জন্য সংসদে কিন্তু 400 আসন থাকছে, আর পুরুষ হিসাবে আমার জন্য কিন্তু 300 আসন থাকছে। ঠিক আছে? সো তার মানে নারীদেরকে আমরা সামনে আনতে চাচ্ছি, নারীদের পার্টিসিপেশন আমরা বাড়াতে চাচ্ছি। আপনি দেখেছেন দেশনেত্রী খালেদা জিয়ার সময় নারীদের শিক্ষার জন্য কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। একটি ঘটনা আমি গতকালকে বলেছি, আমি ঘটনাটা আপনার সামনে আজকে আবারও তুলে ধরতে চাই। আপনারা জানেন যে দেশনেত্রী এখন এখানে আছেন, লন্ডনে আছেন। উনি যখন লন্ডনে আসলেন, আমরা ওনাকে এয়ারপোর্ট থেকে সোজা হসপিটালে নিয়ে গেছিলাম। ওভাবেই ছিল, ডাক্তাররা বলেছিল সবকিছু দেখে যে ওনাকে সাথে সাথে হসপিটালে হবে। তো হসপিটালে একদিন একটা নার্স ডিউটিরত ছিল। নার্সটি নাইজেরিয়া খুব সম্ভবত নাইজেরিয়া থেকে। তো নার্সটি যখন আসলো, ওর যখন ডিউটি শুরু হলো, তখন আম্মার রুমে আসলো নার্সটা। তো আমি এবং আমার স্ত্রী তখন ওখানে ছিলাম। এসে নার্সটা একটা কথা বললো যে আমি জানি যে তোমার এখানে ডিউটিতে আমি আছি, কিন্তু তোমাকে আমি অন্যভাবেও চিনি। রোগী হিসাবে তো তুমি এখানে আসছো, তোমার ফাইল দেখেছি আমি জানি, কিন্তু তোমাকে আমি অন্যভাবেও চিনি। তো আমরা জিজ্ঞেস করলাম কিভাবে তুমি অন্যভাবে ওনাকে চেনো, তুমি তো অন্য দেশের মানুষ। তখন সেই নার্সটা বলছে যে তুমি যে তোমার দেশে, তুমি যখন প্রধানমন্ত্রী ছিলে, তোমার দেশের নারীদের শিক্ষার জন্য তুমি যেই পদক্ষেপ গ্রহণ করেছো, যার ফলে এখন তোমার দেশের বহু মেয়ে শিক্ষার সুযোগ পাচ্ছে, আমাদের সরকার ঠিক এই কি পলিসি, তোমার পলিসিটা নিয়ে এসে আমাদের এখানে বসিয়েছে। ফলে আমাদের দেশেরও বহু মেয়ে আজ শিক্ষিত হয়েছে, যাদের শিক্ষার সুযোগ পাওয়ার কোনো সুযোগ ছিল না, যাদের শিক্ষিত হওয়ার কোনো সুযোগ ছিল না। তোমার ওই পলিসির জন্য আজকে আমিও শিক্ষিত, আমার মেয়েও আজকে পড়ালেখার সুযোগ পাচ্ছে। তো এখন দেখুন, দেশনেত্রী খালেদা জিয়ার একটি পলিসি, বিএনপির একটি পলিসি তথা বাংলাদেশের একটি পলিসি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটা বিদেশে চলে গিয়েছে, অন্য দেশে চলে গেছে, আরেক মহাদেশে পর্যন্ত সেটি তারা গ্রহণ করেছে। তো অর্থাৎ বিএনপি নারীদের জন্য কাজটি করেছে। আমাদের সময় পিএসসি চেয়ারম্যানও কিন্তু মহিলা ছিলেন একজন। আপনি দেখেছেন মহিলা বিষয়ক মন্ত্রণালয়, এটি কোন সরকারের আমলে করা আপনি কি জানেন? মহিলা বিষয়ক মন্ত্রণালয় বলেন তো আপা, কোন সময় করা? জিয়াউর রহমান করেছিলেন। রাইট, ইউ আর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়েছিল। কাজেই আমাদের কাজগুলো যদি প্রমাণ করে, হ্যাঁ আমরা হয়তো যতটা আপনাদের আশা আকাঙ্ক্ষা ছিল হয়তো ততটা আমরা করতে পারিনি, কিন্তু আমাদের যে করার ইচ্ছা আছে, করার লক্ষ্য আছে, এই সবগুলো কিন্তু প্রমাণিত। এখন আপনার মতন আরো পারভিন তো দেশে তৈরি হতে হবে। আপনি যদি কোনো একটি পদের জন্য যোগ্য না হন, আপনাকে যদি ওই দায়িত্বটা আমি দিয়ে দিই, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। আপনি সকলকে, আশেপাশে সকলকে বিপদে ফেলবেন, আপনি নিজেও বিপদে পড়ে যাবেন। আপনাকে তো যোগ্য হতে হবে, তাই না? কাজেই আমরা বিশ্বাস করি, আমরা মনে করি যে যেই সুযোগগুলো আমরা তৈরি করতে চাচ্ছি নারীদের জন্য, নারীরা সেই সুযোগগুলি গ্রহণ করবেন এবং তাদেরকে নিজেদেরকেও সাহস করে এগিয়ে আসতে হবে। তাহলেই কিন্তু সম্ভব। আপনাদেরকেও ভূমিকা নিতে হবে। যে সুযোগটা সরকার তৈরি করে দিবে, ইনশাল্লাহ আমাদের আগামী সরকার যে সুযোগটা তৈরি করে দেবে, আমরা সরকার গঠনে সক্ষম হলে পরে আপনাদেরকে সেই নারী হিসেবে আপনাদেরকে সেই সুযোগটা নিতে হবে। শেষে আবারও বলি, আমার ক্যাপাসিটি হচ্ছে 300 সিটে, আপনার ক্যাপাসিটি 400 সিট। ধন্যবাদ, ধন্যবাদ। আমি পঞ্চগড় জেলাকে আহ্বান করব প্রশ্নে আসার জন্য। বক্তা আছে যার পরিশ্রমে আজকে অনুষ্ঠানটি সফল হয়েছে। সদস্য সচিব পঞ্চগড় জেলার ফরহাদ হোসেন আজাদ, উনি ওনার শুভেচ্ছ বক্তব্য দিতে পারেনি। আপনি যদি অনুমতি দেন, আমি একটু আজাদকে বক্তৃতা দিতে চাই। আজাদ বক্তৃতা দিবে? ঠিক আছে, মহাসচিব সাহেব আছে, ওনাকে জিজ্ঞেস করেন। জি, আমি মাননীয় মহাসচিব, জি ঠিক আছে। তবে আজাদ মিয়া, তোমার বক্তব্যটা প্রায় শুনি, কথা শুনি। আজকে তো অন্যদের সাথে যেহেতু কথা বলার সুযোগ হয়েছে, ওনাদের সাথে তো আমার বেশি কথা নেই, সেজন্য ছোট দিও বক্তব্যটা, যাতে ওনাদের দুইজনের কথা বেশি শুনতে পাই। আজাদের বক্তব্য সংক্ষেপ করতে হবে, কারণ অন্যদের বক্তৃতা শোনার জন্য তো আজকে সবাই এসছেন। আচ্ছা, আমি 2 মিনিট বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। 13 জুলাই 2023 থেকে প্রশিক্ষণ কর্মশালা এবং জনসম্পৃক্ততা পর্যায়ক্রমে
বিভাগ এবং আজকে এই জেলা পর্যায়ের এই কর্মশালার শ্রদ্ধাভাজন সভাপতি জাহিদুল ইসলাম কাচ্চু, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশের রাজনীতির জীবন্ত কিংবদন্তি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিশেষ অতিথি বিএনপি সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সহ উপস্থিত মঞ্চে পঞ্চগড়ের কর্মশালার মাহাতে আমিন সহ এবি মোশাররফ ভাই সহ কর্মশালা নেতৃবৃন্দ, আমার সামনে সমবেত পঞ্চগড়ের 8টি উপজেলার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম এবং আদাব। প্রিয় প্রধান অতিথি, আমি আপনার একটা বক্তব্যের ভিডিও লাইন থেকে শুরু করে আমি আমার বক্তব্য বলে শেষ করব। গত কয়েকদিন আগে ইউটিউবে আপনার একটি বক্তব্য ছড়িয়ে গিয়েছিল। আপনি বলেছেন যে আপনি আপনার মায়ের পিছনে 1টি টাকার জন্য 2টি টাকার জন্য ঘুরঘুর করেছিলেন স্কুলে যাওয়ার পূর্বে, এবং সেই টিফিনের সময় আপনি আপনার বন্ধুদেরকে নিয়ে টিফিন খাবেন বলে, এবং সেই রেফারেন্স ধরে আপনি বলেছেন আমাদের প্রত্যেকটি নেতা কর্মীকে এখন জনগণের পাশে ঘুরঘুর করে মানুষের মন জয় করতে, জনগণের মন জয় করতে হবে। আমি আজকের এই কর্মশালা থেকে বলতে চাই, আসুন আমরা শপথ নেই। আমাদের প্রিয় নেতা ছোট্ট একটি ক্লিপের মধ্য দিয়ে আমাদেরকে যে ইঙ্গিত দিয়েছেন, সেই ইঙ্গিতটা ধারণ করে আমরা পঞ্চগড় জেলার এই 5টি উপজেলা এবং 3টি পৌরসভা যত শীর্ষ নেতৃবৃন্দ আসছি, আমরা যে এখানে শপথ নেই, আমরা আজকে থেকে আমরা ঠিক ওনার উদ্ধৃতিকে ধারণ করে আমরা প্রত্যেকটি গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় মানুষের পিছনে, জনগণের পিছনে ঘুরঘুর করব। তাহলেই আমি মনে করি আমাদের এই 31 দফার যে আসল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন হবে। আর সবশেষে বলতে চাই, প্রিয় নেতা, ইতিমধ্যেই আপনি যে 31 দফা দিয়েছেন, সে 31 দফার মধ্যে বিশেষ করে নারী ফ্যামিলি কার্ড, আমি যখন এই গ্রামে গঞ্জে গিয়েছিলাম, সেইখানে নারী ফ্যামিলি কার্ড যেমন নারীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি করেছেন, পাশাপাশি কৃষকদের যে প্রমোদনা কার্ডের কথা বলেছেন, সেক্ষেত্রেও কিন্তু কৃষকের মধ্যে অনেক আমাদের উজ্জীবিত ভাব তৈরি করেছে। আমি আশা করব আমাদের এই পঞ্চগড় অঞ্চলের 90% কৃষক, সেটা মাথায় রেখে আমি আশা করব এই বিষয়ে আপনি যদি আমাদের কৃষকদের, নারীদেরকে সেই ধরনের একটু ব্যাখ্যা দেন, আশা আলো দেখান, তাহলে মনে করি আবার সবাই উজ্জীবিত হব। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব ফরহাদ হোসেন আজাদ। আমি প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি পঞ্চগড় জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি ইউনুস শেখ। ইউনুস শেখকে আমি আহ্বান জানাচ্ছি। পিছনে মাইক দিচ্ছি, আপনি ওখানে দাঁড়ান। আসসালামু আলাইকুম ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব, আমার প্রশ্ন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে আনসার ভিডিপি গঠন করেছিলেন। আপনারা জানেন, আমরা অনেকেই জানি যে 68,000 গ্রামে প্রায় 60 লক্ষ আনসার ভিডিপি সদস্য রয়েছেন। কিন্তু এই ব্যাপারে কিন্তু আমরা আগামীতে যদি বিএনপি পাওয়ারে আসি, কারণ এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করার উদ্দেশ্যই ছিল বহির্বিশ্বে যেন আক্রমণ থেকে আমরা না হলে এদেরকে সামরিক 8 দিন 10 দিন বা 15 দিন প্রশিক্ষণ দিয়ে যেন আমরা দেশকে রক্ষা করতে পারি। এই ব্যাপারে বিএনপি আগামীতে আনসার ভিডিপির জন্য আমরা গ্রামগঞ্জে যে 15 জন 16 জন ট্রেনিং প্রাপ্ত রয়েছেন, তাদের জন্য আমরা কিছু করতে পারি কিনা। প্রশ্ন একটা আরেকটা প্রশ্ন, গ্রাম সরকার, আমরা যখন 78-79 সালে কলেজ সংসদ নির্বাচনের জন্য যেতাম ছাত্রদের কাছে, তখন তার বাবা পরিবার বলতো যে আপনার আমরা তো গ্রাম সরকার সদস্য, আমার ছেলে অবশ্যই কলেজ সংসদ নির্বাচনে ভোট দিবেন। তো এই ব্যাপারে গ্রাম সরকারের ব্যাপারে আপনার আগামীতে যদি আমরা বিএনপি ক্ষমতা আসতে পারি, এরকম কোন কর্মসূচি আছে কিনা? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইউনুস আপনাকে প্রশ্নের জন্য। প্রথমত আপনার প্রশ্ন মধ্যে দুটো, একটা হচ্ছে যে আনসার ভিটিপি যে বিষয়টি সেটা, আরেকটা হচ্ছে গ্রাম সরকার। তো একটা একটা করে আসি আমি। আপনি যেটা বলেছেন ভিটিপি বা আনসার, এইটা
তৈরি করা হয়েছিল ঠিক অন্য কোনো দেশের সাথে বা বহির্বিশ্বের সাথে যুদ্ধ টুদ্ধ হলে তার জন্য না, মূলত এটা তৈরি করা হয়েছিল আমাদের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা, বিশেষ করে গ্রামগঞ্জের মানুষের নিরাপত্তা, আইন শৃঙ্খলা এগুলোকে রক্ষা করার জন্য। তো আমি মনে করি যে ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের সুযোগ হলে পরে এই ফোর্সটাকে আমি মনে করি আরো শক্তিশালী করা দরকার। কারণ শহীদ রাষ্ট্রপতি এই বাহিনীগুলো গঠন করেন তখন দেশের জনসংখ্যা ছিল 9 কোটির মতো, এখন জনসংখ্যা 20। কাজে এই জনসংখ্যার আইন শৃঙ্খলা রক্ষা করা এখন আরো অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন কারণে। তো সেই জন্য আমি মনে করি তাদের ট্রেনিং বা তাদের সুযোগ সুবিধা, অর্থাৎ তাদের আকার আয়তন আরো বাড়ানো উচিত। একা হয়তো পুলিশের সবসময় সব কিছু দেখভাল করা সম্ভব হয় না, সেই ক্ষেত্রে যদি তাদের একটা সাপোর্টিং ফোর্স থাকে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেটার করা সহজতর হবে। এটি গেল একটা বিষয়। গ্রাম সরকারের যে বিষয়টি বলেছিলেন, এটি আমি মনে করি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। এটি আগামী দিনে যারা জনপ্রতিনিধি আসবেন আমার মনে হয় আলোচনা করে যদি প্রয়োজন হয় সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এটি এখনই আপনাকে আমি কিছু বলতে পারছি না এই ব্যাপারে। মহাসচিব সাহেব এখন কিছু অ্যাড করবেন কিনা এই ব্যাপারে, যদি কিছু বক্তব্য থাকে? জি, ধন্যবাদ। আসলে গ্রাম সরকার যে কনসেপ্টটি, এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন এটা গ্রহণ করেছিলেন, তার সামনে যে মূল লক্ষ্যটি ছিল সেটি হচ্ছে যে সরকার এবং দলকে একেবারে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া এবং মূলত গ্রাম পর্যায় থেকে দলকে সংগঠিত করা এবং প্রতিটি গ্রামে যেন বিএনপির শক্তিশালী সংগঠন তৈরি হতে পারে সেই লক্ষ্যটি তার সামনে ছিল এবং সেভাবেই তিনি কাজ শুরু করেছিলেন। সেই জন্যই গ্রাম সরকারটি তৈরি হয়েছিল। কনসেপচুয়ালি এটা একটা অত্যন্ত সুন্দর চমৎকার একটা ধারণা, কনসেপ্ট। কারণ গ্রাম থেকে যদি আমরা আমাদের সরকারটাকে আপনার তৈরি করে আনতে পারি, জনগণকে ট্রেন আপ করে জনগণকে দায়িত্ব দিতে পারি তাদের উন্নয়ন, তাদের বিচারের কাজ এবং তাদের আপনার বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে গ্রামে সেই সমস্যাগুলো সমাধান করা। বিশেষ করে গ্রামে যেহেতু কৃষি প্রাধান্য সবচেয়ে বেশি, কৃষকের প্রাধান্য বেশি, সেই সমস্যাগুলো সমাধান করা, তাদের সমাধান করার বিষয়গুলোকে সামনে নিয়ে আসা। সেই দিক থেকে পার্টি সিদ্ধান্ত নেবে সবার আগে। এটাই প্রচলিত নিয়ম যে আমরা পার্টি হিসেবে গ্রাম সরকারকে আবার চালু করব কিনা। যদি আমরা পার্টিতে সিদ্ধান্ত নেই তাহলে অবশ্যই সেটা পরবর্তীকালে আমরা যখন সরকারে যাব, সেই সরকারে গেলে সেই পার্লামেন্টে সেটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মনোয়ারা বেগম ইতি। আমি দেবীগঞ্জ উপজেলা 9 নং দেবীটুবা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দলের ওয়ার্ড সভাপতি। দেশ গঠনে বিএনপির 31 দফায় 24 নম্বর দফায় বলা হয়েছে নারী মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়নের যথাযথ পদক্ষেপ। এখানে আমার প্রশ্ন হলো, আমি একজন নারী, আমি একজন গৃহিণী, পাশাপাশি আমি একজন ব্যবসায়ী নারী। এক্ষেত্রে নারীকে ব্যবসায়ী অঙ্গনে স্বাবলম্বী করার ক্ষেত্রে বিএনপির কি কি পদক্ষেপ নিবে এ বিষয়ে আমি একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ বোন প্রশ্নের জন্য। আমার মনে হয় একটু আগে পারভিন উনি কথা বলেছিলেন, তার মধ্যে মোটামুটি ভাবে কাভার হয়। এখন আপনি বলেছেন নারী এন্টারপ্রেনার যারা, তাদের ক্ষেত্রে কি কি সাপোর্ট আমরা দিতে পারি। নারী এন্টারপ্রেনারদের ক্ষেত্রে আমাদেরকে হয়তো ক্ষেত্র বিশেষে কিছু কিছু আলাদা সাপোর্ট দিতে হতে পারে। বিশেষ করে ধরেন ঢাকার বাইরে ডিস্ট্রিক্ট টাউনগুলোতে বা মফস্বল শহরে এরকম ছোট ছোট অনেক নারী উদ্যোক্তা বা নারী কৃষক আছেন, অনেক নারী কৃষকও কিন্তু আছেন অনেক।
একটু আগে আজাদ যেটা তার বক্তব্য বলছিল যে আমরা ফ্যামিলি কার্ড করব এবং আমরা ফার্মার্স কার্ড কৃষকদের জন্য করব, ওখানে নারী কৃষক যারা তাদের জন্য ওই কার্ডের মধ্যে একটি ব্যবস্থা রাখার আমরা চিন্তা ভাবনা অলরেডি করছি, এর ভিতরে আলাদাভাবে একটা করছি যে তাদেরকে আমরা নারীদের ছোট ছোট এন্টারপ্রেনার যারা আছে গ্রাম পর্যায়ে, ছোট শহরগুলো পর্যায়ে, মফস্বল ডিস্ট্রিক্ট টাউন পর্যায়ে, ওনারা ছোট ছোট উদ্যোগ গ্রহণ করে থাকেন। এখানে খুব বেশি ক্যাপিটালের প্রয়োজন নেই এবং তুলনামূলকভাবে দেখা গিয়েছে নারী উদ্যোক্তা যারা আছেন তারা কিন্তু যেই লোনটা নেন সেই লোনটার রিপেমেন্টটাও বেটার তাদের ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে নারীদের রিপেমেন্টটা অনেক বেটার অন্যান্য ক্ষেত্র থেকে। তো সেই জন্য আমাদের ওভারঅল চিন্তা ভাবনার মধ্যে একটি আছে যে আমরা চেষ্টা করব, আমাদের পক্ষে সেই সুযোগটা তৈরি হলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে নারী এন্টারপ্রেনারদেরকে আরো বেশি উৎসাহ দেওয়ার জন্য ক্ষেত্র বিশেষে ধরেন মর্টগেজ পলিসি বা অন্যান্য অনেক কিছু আছে যেগুলো কিছুটা যদি সম্ভব হয় আইনগতভাবে সেটাকে রিল্যাক্স করা, কিছু সুবিধা যদি তাদের জন্য তৈরি করা সম্ভব হয় সেগুলো তৈরি করা, যাতে বড় না হলেও, বড় হলে খুব ভালো, যদি বড়ও না হয় ছোট ছোট ক্যাপিটাল দিয়ে যাতে নারী উদ্যোক্তারা তাদের প্রতিষ্ঠানটিকে চালাতে সক্ষম হন। আবুল বাশার আজাদ, বোদা উপজেলা কৃষক দলের সদস্য সচিব। এরপরে দিনাজপুরে যাব আমরা। আসসালামু আলাইকুম। মুখের সামনে রাখেন। ভালো আছেন? জি 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 আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো? আছি আলহামদুলিল্লাহ। জি অনেক দূরে তো, দেশে তাড়াতাড়ি আসেন। জি জি। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই, যেহেতু আমি কৃষক দলের লোক, কৃষি নিয়ে কথা বলি, যেটা 27 নম্বরে আছে। আমি ধন্যবাদ জানাতে চাই সর্বপ্রথম যে এখানে যে শস্য বীমা, পশু বীমা, মৎস্য বীমা, যে বীমার কথা বলা হয়েছে, এটা যদি হয় এটা হবে একটা ঐতিহাসিক ব্যাপার। এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর প্রশ্ন হচ্ছে যে কৃষকদের ক্ষেত্রে বড় যেটা সমস্যা সেটা হলো মূল্য। আর এই মূল্যের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো মধ্যস্বত্বভোগীরা। এখানে মধ্যস্বত্বভোগীদের কিভাবে দমন করা হবে এটা সুস্পষ্ট ভাবে বলা নাই। এইটাই প্রশ্ন যে এদের কিভাবে দমন করা হবে, এটা আমার প্রশ্ন। আর সার এই যে বলতেছে আমার একটাই প্রশ্ন, আমার দৃষ্টি হলো না, এটা দাবি সারের যে বিষয়টা সকলে বলতেছে, কিন্তু সার যে বর্তমানে যে ডিলার গুলো আছে এরা কিন্তু ফ্যাসিস্টের নিয়োগ প্রাপ্ত। এরা কিন্তু বিভিন্ন ভাবে এই যে আওয়াজ দেখেন ডিলার, সকলেরই কিন্তু এই কথাটা, এই ফ্যাসিস্টদের ডিলার যারা, এরা কিন্তু বিভিন্ন ভাবে আমরা ইনশাল্লাহ আগামীতে ক্ষমতা আসলে আমাদের ফাঁদে ফেলানোর চেষ্টা করবে। আমরা চাই সকলে এই সমস্ত নিয়োগপ্রাপ্ত ডিলার অবশ্যই প্রথম দিনে যেন বাতিল করা হয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম। আপনার দুটো প্রশ্নের দ্বিতীয় যেটা, স্বাভাবিকভাবেই যারা প্রকৃত ডিলার না বা যেটার জন্য প্রকৃতভাবে উপযুক্ত না, সেটা তো একটি জনপ্রতিনিধিশীল সরকার, একটি গণতান্ত্রিক সরকার সেরকম কিছু থাকলে সেটা বাতিল করবে, এটা নর্মাল ব্যাপার। একটি গণতান্ত্রিক সরকার যদি দেখে যে একজন ব্যক্তিকে কিছু একটা দেওয়া হয়েছে কিন্তু সে সেটার উপযুক্ত না বা যোগ্য না, তাহলে তো অবশ্যই সেটা বাতিল হবে, এটা তো নর্মাল ব্যাপার। এটা গেল একটা। দ্বিতীয়, প্রথম প্রশ্নটা আপনার কি ছিল সারের বিষয়? প্রথমটা আরেকবার বলেন, শুনতে পাচ্ছি না, পঞ্চগড়ের আওয়াজ আসছে না, মিউট হয়ে গেছে। মধ্যস্বত্বভোগী যারা মূল্যের ক্ষেত্রে, কৃষি মূল্যের ক্ষেত্রে বড় সমস্যা, এটা কিন্তু সুস্পষ্ট ভাবে এখানে বলা নাই। এটাকে কিভাবে দমন করা হবে এটাই প্রশ্ন। আচ্ছা, প্রথমত জিনিসপত্রের দামগুলো মোটামুটি ভাবে যাতে কৃষকও পায়, একইভাবে ক্রেতা আমরা যারা ক্রেতা আছে আপনাদের কাছ থেকে বিভিন্ন ফসলের বা জিনিসপত্র আমরা কিনি, এরাও যাতে মোটামুটি একটা রিজনেবল স্বাভাবিক দামের মধ্যে জিনিস পায়, তার একটা ব্যবস্থা করা। এখন আপনি মধ্যস্বত্বভোগী যেটা বললেন, দেখুন ব্যাপারটা হচ্ছে এরকম, আপনার কাছে যদি একটা দা থাকে, দাটা দিয়ে আপনি জঙ্গলও পরিষ্কার করতে পারবেন, আবার দাটা দিয়ে আপনি কাউকে আঘাতও করতে পারবেন, তাই না? অর্থাৎ আপনি কিভাবে জিনিসটাকে ব্যবহার করছেন। তো এখন
অর্থনীতির মধ্যে, এটা পৃথিবীর সব জায়গায়, অর্থনীতির মধ্যে মধ্যসূত্রী ভোগ বলতে, মিডলম্যান বলতে কিছু বিষয় আছে, থাকেই। এটাকে একবারে হয়তো আমরা বাদ দিতে পারবো না। এখন এখানে যারা কৃষক এবং ক্রেতা উভয়কে ঠকাচ্ছে, এই লোকগুলোর ব্যাপারে হয়তো আমরা ব্যবস্থা নিতে পারি। মানে কৃষকের কাছ থেকে 5 টাকায় কিনলো একটা জিনিস, সে ঠিক আছে 8 আনা 4 আনা লাভ করতেই পারে, ঠিক আছে 5.25 টাকা বা 5.5 টাকায় সে এনে এই জায়গায় বিক্রি করলো ক্রেতার কাছে, এটা হতেই পারে স্বাভাবিক। কিন্তু 5 টাকায় কিনে সে 20 টাকা, মধ্যখানে 15 টাকা সে রাখলো, 20 টাকায় নিয়ে ক্রেতার কাছে বিক্রি করলো, এটা হচ্ছে অন্যায়, এটা হচ্ছে মানুষ ঠকানো। কাজে এরকম যারা করছে এদেরকে আমাদের বের করতে হবে, এরা কারা। যারা স্বাভাবিকভাবে করছে, এটা অর্থনীতির একটা, এটা অর্থনীতির ধর্ম, অর্থনীতির ভিতরে আপনার মধ্যস্থতা থাকবে। একদম যে গ্রো করে, যে প্রডিউসার, যে গ্রোয়ার, সে ডাইরেক্ট একদম চলে যেতে পারে না মার্কেটে, যায় না আর কি, যে কোনো কারণে। কৃষকের জন্য বিভিন্ন বিষয় থাকে, যে কৃষক একজনকে দিয়ে দিল, সে নিয়ে গিয়ে আবার মার্কেটে নিয়ে গেল। অর্থনীতির বিষয়টা এরকম ভাবেই চলে। কিন্তু যারা অন্যায়ভাবে কাজটা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এর বাইরে আরেকটি বিষয় আমরা চিন্তা করছি, অলরেডি আমরা সেটা এখানে বলেছি, যে কৃষকদের ক্ষেত্রে দেখা গেছে, যেমন ধরেন ঠিক আছে আপনি পেঁয়াজ বা বাঁধাকপি তৈরি করছেন, উৎপন্ন করছেন, বাঁধাকপিটা আপনি একটা সময় অনেক দামে বিক্রি হচ্ছে, কয়দিন পরে দামটা একদম পড়ে যাচ্ছে। কেন? যখন রাখার জায়গা পাচ্ছেন না আপনি, বেশি হলো। তো আমরা যেটা বলেছি, আমরা থানা বা উপজেলা লেভেলে আমরা স্পেশালাইজড কোল্ড স্টোরেজ তৈরি করার চিন্তা ভাবনা করছি, যেখানে কৃষক যেই সময়টা আপনার ফসলটা নর্মাল ভাবে মাঠ থেকে আসে, সেই সময় তো বাজারে পাওয়া যাচ্ছে, কিন্তু যখন ওটার সিজন শেষ হয়ে যাচ্ছে, তখন সেটা যাতে নষ্ট না হয়ে যায়, তারপরেও যাতে আপনি মার্কেটে নিতে পারেন, সেটার আমরা ব্যবস্থা করছি। এবং আমরা মনে করি এই জিনিসটা যদি করা সম্ভব হয়, জিনিসপত্রের দামটা অনেকটা সহনশীলতার মধ্যে রাখা যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি কারোর নাম বলতে চাইছি না, কারোর দোষে যাচ্ছি না আমি, বাট কিছু ব্যক্তি আছে, সেটা বিভিন্নভাবে আছে, এরা অ্যাকচুয়ালি কারো না, এরা নিজেরাই নিজেদের, তারা বিভিন্নভাবে পথে ঘাটে চাঁদাবাজি করে, যার জন্য জিনিসের দাম বাড়ে। এগুলোকে আমাদের ধরতে হবে, এদেরকে আমাদের ধরতে হবে। এরা পোশাকে থাকে, পোশাকের বাইরে থাকে, বিভিন্ন রূপে এরা থাকে। এরা শুধু নিজেদেরটাই বুঝে, এরা কোনো কারো না, এরা নিজেরাই নিজেদের স্বার্থ। কাজে এদের জন্য জিনিসের দাম বাড়ে, এদেরকে আমাদের পাকড়াও করতে হবে, এদেরকে আমাদের আইনের আওতা আনতে হবে। আমরা সামগ্রিকভাবে যদি এই কাজগুলা করি, তাহলে আমরা মনে করি যে অনেক জিনিসপত্রের দাম, কৃষকের ন্যায্য মূল্য, এই অনেকগুলা জিনিসকে আমরা মোটামুটি ভাবে আমরা একটা সহনশীলতার মধ্যে আনতে সক্ষম হব। মিস্টার আবুল কালাম, মোটামুটি একটু আপনি অনুমতি দিলে আমি একটা অ্যাড করতে চাই, সাপ্লিমেন্ট করতে চাই। নিশ্চয়ই, প্লিজ। আসলে এই বিষয়টা আমি অর্থনীতি ছাত্র হিসেবে, তো এটা আমার আপনার একটা সাবজেক্ট ছিল, আর কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাও দেখেছি। এটা কৃষকদের জন্য সবচেয়ে বড় একটা সমস্যা বিষয়, এবং ভোক্তাদের জন্য, যে মধ্যস্বত্ব ভোগীরা বেশিরভাগ অংশ নিয়ে চলে যায়। এটার একটা বড় আপনার সমাধান আছে, যেটা বিভিন্ন দেশে আপনার এটা আপনার অ্যাপ্লাই করা হয়েছে এবং সাকসেসফুলি হয়েছে। টু ফর্ম কোঅপারেটিভস, সমবায় আপনার তৈরি করা, আপনার কৃষকদের মধ্যে যারা উৎপাদন করছেন তাদের সমবায় তৈরি করা, এবং তারা তাদের সংগঠনকে শক্তিশালী করলে তখন সেই মধ্যস্বত্বভোগী বলেন, অন্য কেউ বলেন, তার পক্ষে ডিফিকাল্ট হয় ওইভাবে আপনার মুনাফাটাকে নিয়ে চলে যাওয়া। এটা আপনার পসিবল, এটার উপরে কাজ করা যেতে পারে। ভবিষ্যতে আমরা আমাদের দলের পক্ষ থেকেও এটার উপরে কাজ করে বিকল্প প্রস্তাবগুলো আমরা নিয়ে আসতে পারি ভবিষ্যতের জন্য, যখন আমাদের সরকার এটার উপরে কাজ করবে। সমবায়ের মাধ্যমে কিছু তো আছে বাংলাদেশে, কিছু কিছু জায়গায় ওটা আছে, আরো এটাকে আমরা ব্যাপক আকারে আনতে হবে, যাতে যেমন ধরেন আপনার ভারতে, হরিয়ানা এবং ওই অঞ্চলগুলোতে কৃষকদের একটা বিশাল শক্তিশালী সংগঠন আছে, এবং তারা আপনার এমন একটা অবস্থা তৈরি করতে পারে তাদের আপনার প্রোডাক্টের দামের জন্য, যে সরকার রীতিমতো বাধ্য হয়, আইন পরিবর্তন করতে বাধ্য হয়। ওই ধরনের সংগঠনের খুব অভাব আছে বাংলাদেশে। উৎপাদনকারীদের মধ্যে আপনার এখানে একটা বড় দুর্বলতা হচ্ছে যে তাদের কোনো সংগঠন নেই, এই কারণেই তারা মাঠটা খায়। তো সেক্ষেত্রে আমরা আমাদের কৃষক দলের মাধ্যমে চেষ্টা করতে পারি এটাকে আমরা অত্যন্ত শক্তিশালী সংগঠনে পরিণত করবার জন্য। ধন্যবাদ। তাই এবার কোন জেলায়? চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান, দিনাজপুর জেলা।
জি চলেন দিনাজপুর মহানগরে। আমি প্রশ্ন করার আহ্বান জানাচ্ছি লায়লা আরজুমান সুইটি, সভাপতি পৌর মহিলা দল, পার্বতীপুর। পার্বতীপুর পৌর মহিলা দলের সভানেত্রী। আমার এখানে একটি কোশ্চেন হচ্ছে, দিনাজপুর লিচুর জেলা, সুস্বাদু এই ফল খুব স্বল্প সময়ের জন্য পাওয়া যায়। বিশ্বব্যাপী এবং দেশে এটি কিভাবে সারা বছর সংরক্ষণের ব্যবস্থা করা যায় সে সম্পর্কে কি পদক্ষেপ নেওয়া যায়? সেই সাথে আমার আরেকটি কোশ্চেন রয়েছে, আমি পেশায় একজন শিক্ষক, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। আমরা যারা মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকতা করি তারা 10টা থেকে 4টা পর্যন্ত শ্রম দেই এবং আমরা অনর্গল শিক্ষার্থী নিয়েই কাজ করি। এখন কথা হচ্ছে, আমরা যারা চাকরি শেষে আমাদের কোনো পেনশন থাকে না, বিশেষ করে আমরা যারা নারী, আমাদের জন্য খুবই সমস্যা। সে সময় আমাদের শরীরে ক্ষমতা থাকে না, পরিশ্রম করার বল থাকে না, তখন নির্ভর করতে হয় সন্তানের উপরে। এখন এই সময়টায় আমরা খুবই অনিশ্চয়তার মধ্যে থাকি। আমরা যারা নারী শিক্ষক আছি তাদের জন্য যদি আমাদের দল কখনো ক্ষমতায় আসে, আল্লাহ যদি চায়, তাহলে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন সেই বিষয়ে জানার আমার আকুল আবেদন। ধন্যবাদ। জি আলাপ, আপনাকে ধন্যবাদ। প্রথমত লিচু দিয়ে শুরু করি, সুস্বাদু ফল। এটা আপনার খুব সম্ভবত আমাদের একজন প্রশ্ন করেছিলেন, জাকির বোধহয়, খুব সম্ভব, না খোকন বোধহয়, দিনাজপুরের, চালের ব্যাপারে। তো লিচুটাও যেটা আছে দিনাজপুরের, লিচুটার আমাদের যেই প্রোডাকশন যতটুকু হয় সেটা আপনি বিশ্বব্যাপী সেটা সাপ্লাই করার মতন অত প্রোডাকশন হয় না, কারণ দেশের মানুষকেও দিতে হবে, তারপরে আপনি বিদেশেও পাঠাবেন, সেই পরিমাণ হয় না। প্রোডাকশনটা যদি আমরা বাড়াতে পারি, বাড়ানোরও একটা লিমিট আছে, তারপরে চেষ্টা করা হবে। প্রোডাকশনটা বাড়াতে পারলে অবশ্যই বিদেশে তো কিছু পাঠানো যাবে। বছরব্যাপী বোধহয় খুব সম্ভব লিচু প্রিজার্ভ করা সম্ভব না। আমার মনে হয় না এমন কোনো কোল্ড স্টোরেজ আছে যেখানে আপনি বছরব্যাপী করতে পারবেন। তবে যদি আমাদের কৃষি সায়েন্টিস্ট যারা আছে ওনারা যদি রিসার্চ করে কোনো একটি লিচুর জাত উদ্ভাবন করতে পারেন, এখন যেরকম 12 মাসি আম হয়, যদি 12 মাসি লিচু হয় তাহলে সেটা হয়তো সম্ভব হতে পারে। এটি গেল লিচুর ব্যাপার। আপনার পেনশনের যে বিষয়টি আপনি বলছেন, এটি শুধু নারীদের জন্য না, এটি আমি মনে করি মোটামুটি ভাবে শুধু নারী না, নারী পুরুষ শিক্ষক অর্থাৎ যে কোনো কর্মজীবী মানুষের ক্ষেত্রেই পেনশনের একটা স্কোপ মনে হয় তৈরি করা উচিত। পেনশনের বিষয়টি সব ক্ষেত্রেই ধীরে ধীরে ইন্ট্রোডিউস করা উচিত। আমাদের সেভাবে আইন তৈরি করে প্রত্যেকটা ক্ষেত্রে পেনশনের বিষয়টিকে নিয়ে আসা উচিত, কারণ একজন মানুষ একটা সার্টেন টাইমের পরে আর তার পক্ষে কাজ করা সম্ভব হয় না।